চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। রাজকুমারী, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আপনি তো আমায় নিজের সখী মেনে এসেছেন। এই জন্য সাহস করে আপনাকে কিছু বলতে চাই। বল, ভয় না পেয়ে বল। এই এই যোদ্ধাকে যে আপনার হঠাৎ করে ভালো লাগতে শুরু করেছে, ওর সাথে এভাবে সম্পর্ক এগোলে, মায়া বাড়ালে, আমার মনে হয় কাজটা একেবারেই ঠিক হবে না। আপনার পিতা মগধপতি, রাজাদেরও রাজা। আপনার জন্য আপনার জীবনে কে যোগ্য তার নির্ণয় শুধু উনিই করতে পারেন, আর ওনার এই অধিকারকে আপনি চাইলেও কেড়ে নিতে পারবেন না। মিহিকা, এটা এটা আমার জীবনের ব্যাপার। বাবা জোর করে কারোর সাথে আমার বিয়ে দিতে পারেন না। যদি আপনার পিতা কোনোভাবে ওর সাথে আপনার সম্পর্কের কথা জানতে পেরে যান, কারোর না কারোর মাধ্যমে উনি ঠিক জানতেই পারবেন, তো উনি আপনাকে কিছু বলুক বা না বলুক, কিন্তু ওকে ওকে অবশ্যই মৃত্যুদণ্ড দেবেন উনি, তাও গুপ্তভাবে। আর তাছাড়াও এই বীরের বিষয়ে, ওর বংশের বিষয়ে আমরা কতটুকুই বা জানি। তুই প্রয়োজনের তুলনায় বেশি ভাবছিস। কালকে কি হবে না হবে সে বিষয়ে আজকে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আর তাছাড়াও এই সময়ে, এই মুহূর্তে আমার ওর সাথে থাকতে খুব ভালো লাগছে। এই মুহূর্তে না আমি আমার মহলকে মনে রাখতে চাই, আর না বাবাকে। কিছুক্ষণের জন্য, শুধু কিছুক্ষণের জন্য আমি শুধুমাত্র আমি হয়ে থাকতে চাই। আমার মনে হয় যে তোর ওর সাথে সময় কাটাতে ভালো লাগছে, সেজন্য আমার কথা শোন, ওর থেকে দূরে থাক। কারণ ও তোর সব থেকে বড় শত্রুর মেয়ের প্রিয় দাসী, আর হতে পারে এর সাথে জড়িত কিছু প্রশ্নের উত্তর আচার্যকেও দিতে হতে পারে। সেজন্য আমার কথা শোন, এই গল্পটা তুই এখানেই শেষ করে দে। আমরা ওদেরকে পাটলিপুত্রের সীমায় ছেড়ে দিয়ে আসবো, ব্যাস। আমাদের দায়িত্ব ওখানেই শেষ। তারপর ওরা ওদের রাস্তায়, আর আমরা আমাদের রাস্তায়। ঠিকই বলছিস তুই। আইরিয়ার সঙ্গে কথা বলছে, ও সোনা নিয়ে জঙ্গলে চলে যাবে, আর কিছু বিশ্বস্ত আকনবী এদের নিয়ে পাটলিপুত্রের সীমা পর্যন্ত ছেড়ে আসবে।
করেছি যাতে তুমি ছলনা করে চুপচাপ আমাকে পাটলিপুত্র পাঠিয়ে দিতে পারো? পরিষ্কার করে শুনে রাখো, এটা কখনো হবে না। তোমার অনেক অভিযানে এখন আমাকে সাথে নিয়ে যেতে হবে। আমি তো ভেবেছিলাম যে তুমি আর আমি। এবার এটা বলো, কালকে রাতে তুমি পাহাড়ের চূড়ায় আসোনি কেন? কাল ভোর হতেই তোমায় পাটলিপুত্রের সীমানায় ছাড়বার নির্ণয় আমিই নিয়েছিলাম। এবার আমি তোমাকে সাথে রেখে আর কোনো বিপদে পড়তে চাই না। যেতে তো তোমাকে হবেই। তুমি কে আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার? হ্যাঁ, কে তুমি? আর কে বলেছে তোমাকে আমার জন্য বিপদে পড়তে? আমি নিজের সুরক্ষা স্বয়ং করতে পারি। বিশ্বাস হচ্ছে না তো? প্রমাণ চাও তো? ব্যাস, এটুকুই তলোয়ার চালানো শিখেছো তুমি? নতুন কিছু দেখাও, যাতে আমিও তোমাকে এটা দেখাতে পারি যে তোমার মতো সামান্য যোদ্ধাকে কিভাবে পরাস্ত করি। আমি কাউকে ভয় পাই না, বীর। তা সে দুষ্ট চাণক্য বা চন্দ্রগুপ্তই হোক না কেন। তুমি চন্দ্রগুপ্ত এবং চাণক্যর ব্যাপারেও সব জানো? হ্যাঁ, অবশ্যই। তাদের কে না চেনে? এই রাজ্যের শান্তি আর সুরক্ষার ওরাই তো বড় সংকট। এক হলো সেই চাণক্য, আর দ্বিতীয় হলো তার সেই শিষ্য চন্দ্রগুপ্ত। মহারাজ ধননন্দকে নাকি সিংহাসনচ্যুত করবে, কিন্তু ওরা এটা জানে না যে খুব শীঘ্রই ওরা দুজনেই ধরা পড়বে। এত বিশ্বাসের সঙ্গে তুমি কি করে বলতে পারছো যে মগধের সব থেকে বড় সমস্যা চন্দ্রগুপ্ত আর চাণক্য? কিছু লোক তো এটাও বলে যে মগধের সব থেকে বড় সমস্যা চন্দ্রগুপ্ত এবং চাণক্য নয়, বরং স্বয়ং ধননন্দ নিজে। তুমি এক্ষুনি যেটা বললে সেটাকে কিন্তু রাজদ্রোহ বলা হয়, আর এই অপরাধে তোমাকে কারাগারেও পাঠানো হতে পারে। যদি সত্যি কথা বলা রাজদ্রোহী হয় তাহলে হ্যাঁ, আমি রাজদ্রোহী। তোমার চোখের দিকে দেখলে এমন মনে হয় যেন তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। বলো, কি হয়েছে? কিছু তো আছে যা যা তুমি আমায় বলতে চাও কিন্তু বলতে পারছো না। তুমি একজন সামান্য চোর কখনো হতেই পারো না। বলো। যদি আমি লুকিয়েই থাকি তো আমি তোমায় কেন বলবো? চুপ করে থাকো, কিচ্ছু বলতে হবে না। সবকিছু এখানেই সমাপ্ত। দিয়ে সময় পাটলিপুত্রে।
শুধু মিকাকেই নয়, রাজকুমারী দুধারাকেও অপহরণ করেছে। কেউ আছো? চল শশাঙ্ক। কেউ আছো? আমাদের বাঁচাও! আচার্য, কি হয়েছে? আচার্য, কি হয়েছে? আচার্য! সফলতার রহস্য নিজের নির্ধারিত লক্ষ্যের দিকে গভীর মনোসংযোগ করায় নাকি এমন সব কথাবার্তায় জড়িয়ে পড়ায় যা আগামী দিনে আমাদের সংকটে ফেলতে পারে বা আমাদের দুর্বল করতে পারে। আমার কেন এরকম মনে হচ্ছে যে চন্দ্রগুপ্ত এমন একটা জালে জড়িয়ে পড়তে চলেছে যা একদিন ভবিষ্যতে ওকে দুর্বল করে দিতে পারে। আমি সব পরিস্থিতির জন্য তৈরি করেছি ওকে, কিন্তু মনের ভেতরের সংবেদনশীলতা, অন্তর্দ্বন্দ্ব আর সম্পর্কের জন্য ওকে তৈরি করতে পারিনি। একটাই ভুল হয়ে গেছে আমার। আমার মনে হয় যে ওর মন আর বুদ্ধির মধ্যে সংঘর্ষ চলছে। অত্যন্ত কঠিন আর সংকটময় পরিস্থিতি ওর সামনে দাঁড়িয়ে আছে। আচার্য, আচার্য আহিরিয়া সোনা নিয়ে এসে গেছে। আর চন্দ্রগুপ্ত? ক্ষমা করবেন, ও না চন্দু, মেয়েদের অপহরণ হয়ে গেছে, আর যারা অপহরণ করেছে তারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আর এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের রাস্তা দেখানোর জন্য আহিরিয়াও নেই। তো কে হতে পারে যে এই অপহরণ করেছে? তাহলে কি কেউ স্বর্ণের লোভে এসেছিল? না। তাহলে ওরা মেয়েদের অপহরণ কেন করলো? তাহলে কি ওরা ভদ্রশালী সৈনিক? না, যদি ওরা ভদ্রশালের সৈনিক হতো তাহলে ওরা আমাদেরকে মারার চেষ্টা করত। মেয়েদেরকে নিয়ে কেন পালাতো? তাহলে এই লোকগুলো কে হতে পারে? এইটা কি? কলিঙ্গের সৈনিক। কলিঙ্গের সৈনিকরা করেছে অপহরণ। কিন্তু ওরা এরকম কেন করবে? ভুলে গেছিস অন্তরাজ্য বিভাজন নিয়ে কলিঙ্গ আর মগধের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। কলিঙ্গের কাছে মগধের থেকে বদলা নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর কি থাকতে পারে যে ওরা ধননন্দের মেয়েকেই অপহরণ করে নিক। হ্যাঁ,
মেয়েদের অপহরণ কলিঙ্গের সৈনিকরাই করেছে, আর ওরা ওই মেয়েদের নিয়ে নিকটবর্তী সৈনিক ছাউনিতেই গেছে। এটাই হয়েছে। শশাঙ্ক, আমাদের কাছে সময় কিন্তু খুব কম, আমাদের ওদেরকে বাঁচাতেই হবে, চলো। না চন্দু, আমরা ওখানে যেতে পারি না। কলিঙ্গ সেনা ছাউনিতে সহস্র সৈনিক থাকবে, আর এমনিতেও আমরা গিয়ে ওখানে কি করব? দেখ, আমাদের ওখানে যাওয়া স্বেচ্ছায় প্রাণ দেওয়ার সমান। আমরা দুজনেই মারা যাব। আর এমনিতেও ওই মেয়েদের বাঁচানোর থেকে বড় লক্ষ্য হলো অখণ্ড ভারত স্থাপন, যেটা আমাদের সামনেই রয়েছে। দেখ শশাঙ্ক, ওই দুটো মেয়ে আমার সামনে মৃত্যুর মুখে চলে গেছে, আর এই অবস্থায় আমি আমার দায়িত্ব পালন থেকে কোনো অবস্থাতেই সরব না। আমি অবশ্যই যাব, যাই হোক না কেন। সামলে মিত্র, তুই নিজের বুদ্ধি দিয়ে নয়, নিজের মনের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছিস। আর একটু ভালো করে ভেবে দেখ। আর এমনিতেও আমাদের এখান থেকে আচার্যের কাছে যেতে হবে, আর ওনার থেকে নতুন পরিকল্পনার বিষয় জানতে হবে। আর একবার ভেবে দেখ, যদি আচার্য থাকতেন তাহলে কি বলতেন? এই মেয়েরা কারা? আমাদের সবচেয়ে বড় শত্রুর মেয়ে আর তার প্রিয় দাসী। ওদের অপহরণ হয়েছে, এতে তোর কি যায় আসে? দুটো অসহায় মেয়েকে এরকম অসহায় পরিস্থিতিতে ছেড়ে যাওয়ার সংস্কার আমার আচার্য আমায় দেয়নি। আমি ওদেরকে বাঁচাতে অবশ্যই যাব শশাঙ্ক, তা তুই আমার সঙ্গে যাস বা না যাস। দাঁড়া চন্দু, তুই শুধু আমার মিত্র নয়, তুই আমার নিজের ভাইয়ের চেয়েও আপন। আর যদি তোর সিদ্ধান্ত অনুচিত হয়, তাও আমি তোর সঙ্গে মৃত্যুর মুখে যেতে রাজি আছি। আর এই কথাটা তুইও জানিস। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবি, আমরা কলিঙ্গ সেনা ছাউনিতে সোজা ঢুকতে পারবো না। আমাদের লুকিয়ে ঢুকতে হবে, ছল করে ঢুকতে হবে। চল। চন্দ্রগুপ্ত কোথায়? চন্দ্রগুপ্ত তো সঙ্গেই ছিল। ওই লাখা লাখা শশাঙ্ক, আপনার শিষ্য শশাঙ্ক সঙ্গেই আছে। ও কাউকে ছাড়তে আচার্য, আপনার সামনে মিথ্যে বলাটা অসম্ভব। ওই যখন আমরা স্বর্ণ লুট করছিলাম, তখন হঠাৎই কেউ এসে গেছিল মাঝখানে। তাই চন্দ্রগুপ্ত আর শশাঙ্ক ওদেরকে ছাড়তে গেছে। কারা ওই মহিলারা? কাল রাত থেকে ভেবে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না। এই কলিঙ্গদের ছাউনিতে ঢুকলে কি করে ঢুকবো? আমাদেরকে এই ব্যাপারে কিছু ভাবতেই হবে শশাঙ্ক। শশাঙ্ক, শশাঙ্ক, আমাদের অনেক কিছু ভাবতে হবে, ওঠ। আমি ভাবছি। শশাঙ্ক, ভোর হয়ে গেছে, যদি এক্ষুনি কিছু না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে, ওঠ। ভাবছিলাম তো একটু গভীরভাবে, কিন্তু কিছু মাথায় এলো না। আগে গিয়ে নিজের মুখটা ধুয়ে আয়, যা।
হ্যাঁ, এবার বল, কিছু পেলি? তোর মুখে এইসব হলুদ রঙের কি লাগিয়েছিস তুই? হলুদ? এই গিয়ে মুখ ধুয়ে তো ঠিক করে যা। আচ্ছা, ঠিক আছে। এবার ঠিক আছে তো? কি করছিস বলতো শশাঙ্ক? আমি এখানে ছাউনিতে ঢোকার উপায় ভাবছি, আর তুই বারবার নিজের মুখে রং লাগিয়ে আসছিস। এবার কি হলো আবার? প্রথমে মুখে হলুদ রং লাগিয়ে এলি, আর এখন কালো লাগিয়ে এলি। কি? ধ্যাৎ তেরিকে, জলটা তো পুরো মহুয়ার আবর্জনায় দূষিত। মহুয়ার আবর্জনা? হ্যাঁ, এই মহুয়া এক ধরনের ফল। এই আশেপাশে অনেক জন্মায়, আর এর থেকে সুরা প্রস্তুত হয়, যা এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়। আর মহুয়ার রসে তৈরি সুরা কলিঙ্গের লোকেরা খুব পছন্দ করে। সেই জন্য বলছি, একটা সম্ভাবনা রয়েছে যে এখানেই আশেপাশে কোথাও সুরা তৈরির ভাটিও রয়েছে। আর আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে এখান থেকেই এই সুরা কলিঙ্গতে অবৈধভাবে পাঠানো হয়ে থাকে। অবৈধভাবে মাদকের নির্মাণ, আর তারপর এখান থেকে কলিঙ্গতে পাঠানো। এসব করে কি করে? না মানে বলতে চাইছি যে এখান থেকে মাদক কলিঙ্গ যায় কিভাবে? মানুষের আকারের বড় বড় জ্বালায় তাতে সুরা ভরে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। একটা উপায় আছে বন্ধু। যদি আমরা এই মাদকের বড় বড় পাত্রে লুকিয়ে কলিঙ্গে প্রবেশ করি, কেউ কিচ্ছু জানতে পারবে না। বাহ মিত্র, কি বুদ্ধি বার করেছিস। কিন্তু এটার জন্য সবার আগে আমাদের একটা মাদক বানানোর ভাটি খুঁজতে হবে। তাহলে চল গিয়ে মাদকের ভাটি খুঁজি, চল। চন্দু, এই হলো সেই জায়গা যেখানে মাদক তৈরি করা হয়। কিন্তু এখানে অনেক লোক, কি করবি? ভুলে গেলি আচার্য সবসময় কি বলতেন? যে যদি শত্রু সংখ্যায় অধিক হয়, তখন ক্ষমতা দিয়ে না, বুদ্ধি দিয়ে লড়তে হয়। তুই একা সামলা, আমি ওদিকটা গিয়ে দেখছি। শশাঙ্ক, শশাঙ্ক, আরে আমি? আরে বাহ,
এই বেশ বদলাবার কৌশল দেখছি খুব ভালোই শিখে নিয়েছো আচার্যর থেকে। ধন্যবাদ ধন্যবাদ। হয়ে গেছে, যাওয়া যাক। এবার পরিকল্পনা কি? মগধের রাজকুমারী দুর্ধারা আর ওর দাসী আপনার সীমানার মধ্যেই রয়েছে, আর ওরা নিরস্ত্র। কোনো সুরক্ষিত সৈন্যদলও নেই ওদের সাথে। ধননন্দের সাথে প্রতিশোধ নেওয়ার এটা আপনার সুবর্ণ সুযোগ। ওকে মেরে আপনি মগধের উপর প্রতিশোধ নিতে পারেন। আপনার শুভাকাঙ্ক্ষী। আর এই বার্তাকে গুপ্ত রাখার জন্যে বার্তাবহককে মেরে ফেলা হোক। যে মগধ 5 বছর ধরে কলিঙ্গের সাথে যুদ্ধ করেছে, আর এই ধননন্দ 5 বছর ধরে যুদ্ধে আমার কত সৈনিকদের যে মেরে ফেলেছে তার কোনো ইয়ত্তা নেই। যে যুদ্ধ আমার কাছ থেকে আমার ভাই আর আমার 2 সন্তানের জীবন নিয়ে নিয়েছে, আজ ওই ধননন্দর প্রতি প্রতিশোধ নেবার এক দারুণ সুযোগ আমার হাতে চলে এসেছে। আজ নিয়তি স্বয়ং তার কন্যাকে আমার কাছে পাঠিয়ে আমার রাজ্য, আমার সৈনিক আর নাগরিকদের বুকের ক্ষততে মলম লাগানোর একটা সুযোগ দিয়েছে। 5 বছর ধরে লোমহর্ষক সংগ্রামের প্রতিশোধ নেবার এক সুবর্ণ সুযোগ আমার সামনে এসে আজ দাঁড়িয়েছে। আজ সেই শুভ দিন, খুবই শুভ দিন, আজ খুবই শুভ সময়। রাজকুমারী দুর্ধরা হলাম আমি। তোমার যা প্রতিশোধ নেওয়ার আছে আমার থেকে নাও। খুব ভালো প্রচেষ্টা মেয়ে, তোর সাহসের তো প্রশংসা করতে হয়। কিন্তু আমার বিচারে আমি রাজকুমারীর আবরণ আর ওর বেশভূষা দেখে খুব ভালো করেই চিনতে পারছি। আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। বাস্তবে আমরা একে অপরের পোশাক পরে নিয়েছিলাম। রাজকুমারী দুর্ধরা হলাম আমি। ওকে ছেড়ে দাও। এটা খুবই সত্যি মেয়ে যে তুমি খুবই সুন্দরী। আমি চেষ্টা করেও তোমার থেকে চোখ সরাতে পারছি না, কিন্তু এর অর্থ এই নয় যে আমি মূর্খ। হ্যাঁ, তুমি যদি চাও যে আমি তোমাকে একটু অন্য চোখে দেখি, তাহলে সেটা হতে পারে। মগধের সুন্দরীদের প্রতি আমি চিরকালই একটু দুর্বল। দাঁড়াও, তোমার যা কিছু করা সেটা আমার সাথে করো, কিন্তু ওকে ছেড়ে দাও। বোকার মতো কথা বলো না মিহিকা। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে এসব করতে হবে না। তোমাদের মধ্যে তো খুব গভীর বন্ধুত্ব দেখছি, কিন্তু তোমরা চিন্তা করো না, আমি তোমাদের দুজনকেই প্রাণে মেরে ফেলবো। কিন্তু তার আগে তোমাদের আমার আর আমার সৈনিকদের মনোরঞ্জন করতে হবে। নিয়ে যাও এদের আর নাচের পোশাক পরিয়ে দাও। আজ রাতে মগধের রাজকুমারী আমাদের সামনে নৃত্য করবে, আর এই ঘটনার খবর
যখন এর পিতা মগধপতি ধননন্দর কাছে পৌঁছবে তখন ওর সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। চন্দু, প্রস্তুত হয়ে যা। সামনেই কলিঙ্গের সীমানায় পাহারা রয়েছে। আমি আমার নাটক শুরু করছি। চল। মগধ থেকে মহুয়া নিয়ে ঘোড়ার গাড়ি আসছে, চলো ধরো কে। হুজুর, আমি তো একজন সাধারণ ব্যবসায়ী। আমাকে ক্ষমা করে দিন হুজুর। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে হুজুর। সাধারণ ব্যবসায়ী? তাহলে জালার মধ্যে কি আছে? এই জ্বালাতে হুজুর মগধের মহুয়ার উৎকৃষ্ট সুরা রয়েছে। আচ্ছা, হুজুর, এক মুহূর্ত দাঁড়ান হুজুর। আপনি কেন কষ্ট করছেন? আমি আছি তো। এটাকে খোলো। এবার ওটা খোলো। এবার ওটা খোলো। খোলো। সবকটাতেই উৎকৃষ্ট সুরা রয়েছে, একটু খেয়ে দেখুন। সুরা তো খুবই উত্তম দেখছি। তাহলে তুমি সুরার তস্করি ব্যবসা করো? না হুজুর, আমি জানি যে কলিঙ্গবাসীদের মগধের সুরা খুব পছন্দ। সেই জন্য সামান্য একটু লাভ করার জন্য আমি ওদের আনন্দ করার সুযোগ দিয়ে থাকি। হুজুর, 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 হুজুর কি করছেন? হুজুর, হুজুর। তুই জানিস না ব্যবসায়ী, তুই এখন কার সামনে দাঁড়িয়ে আছিস? বেলবাবিলাই, আমার সামনে আসার অর্থ হলো খারাপ সময়ের আরম্ভ। এখন থেকে মাথায় রাখ যে তোর ভালো সময়ের অবসান ঘটে গেছে। একে কারাগারে বন্দি করো আর সমস্ত সুরা নিজেদের কাছে রেখে দাও। না হুজুর, হুজুর, যাও ওকে। ক্ষমা করে দিন হুজুর।
হুজুর মগধ সুন্দরীদের নৃত্য আর সঙ্গে মগধের সুরা। আজ রাত্রিটা তো অদ্ভুত এক আনন্দের সময়। তাহলে তার নাম দুর্ধারা। আর চন্দ্রগুপ্ত নিজের সবথেকে বড় শত্রুর মেয়েকে তারই রাজ্যের সীমানায় ছাড়তে গেছে। ঠিক আছে, একজন বীর যোদ্ধার এইটুকুনি শিষ্টাচার পালন করা উচিত, কিন্তু ওকে ছাড়তে গিয়ে ও নিজের হৃদয়টা না ছেড়ে আসে। সঠিক সময় এলে একেও সামলে নেব, কিন্তু ততক্ষণ আমরা এখানে চুপচাপ বসে থাকতে পারবো না। আহিরিয়া আর চন্দ্রগুপ্ত যে সোনা লুট করেছে, তার দ্বারা আগামী ভীষণ যুদ্ধের প্রস্তুতি শুরু করা যেতে পারে। আচার্য, আমার জন্য কি আদেশ রয়েছে? এই সোনা 3টি সমান ভাগে ভাগ করে ফেলুন। প্রথম ভাগ আপনার। আমার? হ্যাঁ আহিরিয়া, এটা দিয়ে আপনি এখানে ছোট কিন্তু বিশেষ গুরুকুল তৈরি করবেন, যেখানে আপনাদের সম্প্রদায়ের সব বীরেরা, আর ভবিষ্যতে আমরা যে বাহিনী তৈরি করব তাতে যারা যোগদান করবে তাদের জন্য এখানে প্রশিক্ষণের সুবিধা থাকবে। আর সবার জন্য আধুনিক অস্ত্র জোগাড় করা হবে। যেগুলি এখানে বানানো যাবে তা এখানেই বানানো হবে, যাতে সময় এলে তারা ধননন্দের সশস্ত্র সেনাবাহিনীর সঙ্গে লড়তে পারে। আর সোনার দ্বিতীয় ভাগটা আমরা ছোব না। আপনার সম্প্রদায়ের যে বীরেরা আমাদের সেনাবাহিনীতে যোগ দেবে এবং অন্যান্য বীরেদের পরিবারের সুরক্ষার জন্য সেই সোনা রক্ষা করা হবে। খুবই পরোপকারী চিন্তাধারা আপনার। যেখানে যেখানে রাজা আর সামন্ত নিজের নিজের সৈনিকদের একজন দাস ছাড়া আর কিচ্ছু মনে করে না, সেখানে আপনি শুধু সৈনিকদের ভালোর জন্যই চিন্তা করছেন না, সাথে সাথে আপনি ওদের পরিবারের কল্যাণের কথাও চিন্তা করছেন। সম্ভা সম্ভা, অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা আপনার। এটা কোনো পরোপকার নয়, একজন আদর্শ সেনানায়কের কর্তব্য। আমি যা কিছু ভাবি সেগুলি বিনা আড়ম্বরে কাজে রূপ দিই। একজন সৈনিক তার নায়কের আদেশে কি করে নিজের প্রাণ বলিদান দেবে? কেবল ভক্তির দ্বারা না হিরিয়া। যখন ওর মনে হবে যে যদি যুদ্ধে ওর প্রাণ চলেও যায়, তাহলেও তার পরিবার, যাদের সে ভালোবাসে, তাদের জীবন স্বচ্ছন্দভাবেই কাটবে। কেউ তাদের খেয়াল রাখবে, তাদের কথা কেউ ভাববে, তাদের জন্য সম্মানের সঙ্গে বাঁচার ব্যবস্থা করবে। তখনই সে যুদ্ধে তোমার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেবে। আমাদের এই কথাটা বুঝতে হবে, সসম্মানে বুঝতে হবে। তবেই আমাদের ছোট সেনাবাহিনী মগধের বিশাল সেনাবাহিনীর সম্মুখীন হতে পারবে। আচার্য, আপনি স্বর্ণকে 3 ভাগে ভাগ করার আদেশ দিয়েছেন। এই তৃতীয় ভাগ কিসের জন্য? তৃতীয় ভাগের দ্বারা আমরা আমাদের লাভকে দ্বিগুণ করব, আর মগধের হানিকে 3 গুণ।